ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যারা কথা বলি, 1 নম্বর ওসমান হাদি, এরকম 2 নম্বর 3 নম্বর, এরকম আমরা অনেকে টার্গেটেড। সুতরাং সরকারের উচিত আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যথায় বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে না। আপনি যখন এখন থেকে নির্বাচনী প্রচারণাতে যাবেন, ব্যাক অফ মাইন্ডে ওসমান হাদির এই বিষয়টি আপনার কাজ করবে কিনা, এখন পর্যন্ত অপরাধী ধরা পড়েনি, এই বিষয়টিকেও আপনি কিভাবে দেখছেন? একজন ব্যক্তি যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, এত বড় কর্মযোগ্য, তিনি সেই কাজ করবেন নাকি আসলে কৃষি, এটাও আরও বড় ধরনের কর্মযোগ্য। অর্থাৎ এত বড় 2টা মিনিস্ট্রির দায়িত্ব একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে ওই সময়কার মানে ওই দিনের বাস্তবতায় আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছিল, যে কারণে তাকে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন করবেই। তা আপনি উত্তর দিবেন না? হাদির ঘটনা দুপুরের পর, আমি হাদির কথা বলছি না, সামগ্রিকভাবে বিভিন্ন জায়গায় আরও এ ধরনের অঘটন ঘটছে এবং সেই তথ্য তো সাংবাদিকদের কাছে আছে, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমি সেটাই বলছি। তো তিনি 2টা প্রশ্নের উত্তর দিতে পারতেন, কিন্তু তিনি একটি অ্যাভয়েড করেছেন। সমস্যা এখানে যে তিনি এই প্রশ্ন করার পরে তিনি উত্তর দিয়েছেন পেঁয়াজ নিয়ে। আমার কথা ঠিক আছে, তিনি বলতে পারতেন যে আমি আগে পেঁয়াজ নিয়ে কথা বলবো, এরপরে এই বিষয়টা উত্তর দিব, কিন্তু তিনি টোটালি অ্যাভয়েড করেছেন। এক। দ্বিতীয়ত, নিরাপত্তা উপদেষ্টা সেখানে গিয়েছেন কেন? সিএসসির জাতীয় নিরাপত্তা পরিষদের মানে উপদেষ্টাদের বৈঠক, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সেখানে শুধুমাত্র ভারতের উপদেষ্টার সাথে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক না, এবং সেখানে আসলে এই ধরনের বৈঠক করার কথাও ছিল না, যেহেতু এই যে সিএসসির অন্তর্ভুক্ত যারা, সেই সকল দেশের উপদেষ্টারা বৈঠক করবে, নিরাপত্তা উপদেষ্টারা। আমার প্রশ্ন হলো, যেহেতু আপনি এই ধরনের কোনো আলোচনা ছিল না, শিডিউল ছিল না, আপনি বৈঠকটা করেছেন, আমি জানতে চাচ্ছি যে এই বৈঠকটা আসলে কি ছিল, কি নিয়ে বৈঠকটা হয়েছিল। আমি একজন নাগরিক হিসেবে এটি জানতে চাইতে পারি না? সময়ের একদিন আগে, হ্যাঁ, একদিন আগে চলে গিয়েছে, আমি সেটাই বলছি যে কি আলোচনা করলেন, কেন, সেগুলো তো আমি জানতে চাইতে পারি। দ্বিতীয়ত, ভাই যেটি বললেন যে এই সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, আমি নাকি বলেছি? আমি কি বলেছি? না না না, আমি বলিনি, আপনি বলেছেন। আমাকে উনি প্রশ্ন করেছেন যে আপনি সেই ইঙ্গিতটা করছেন, আমি সেই জায়গায় আশঙ্কা থাকতে পারে বা সন্দেহ ধারণা থাকতে পারে, যেহেতু ইনফরমেশনের রাশিদ ভাই বলছেন যে যেহেতু অনেক কিছু রাজনৈতিক দল হিসেবে, সাধারণ মানুষ হিসেবে সরকার অনেক কিছু পরিষ্কার করছে না, এই ধরনের একটা গ্রে এরিয়া থাকলে অনেক ধরনের ধারণা জন্মায়। দেখেন, আমি একটু উত্তর দিই। দৃশ্যমান সরকার, অদৃশ্যমান সরকার, আমার কাছে মনে হয় যে এই টকশোর বাইরে গিয়ে যখন আমি ফয়েজ ভাইকে প্রশ্ন করব, তিনি স্বীকার যাবেন, কিন্তু টকশোতে তিনি স্বীকার যাবেন না। ঠিক একইভাবে উপদেষ্টাদেরকে মিডিয়ার সামনে আমি যদি জিজ্ঞেস করি যে আসলে কি অদৃশ্যমান সরকার আছে, তারা বলবেন না, কিন্তু যখন চা খাইতে খাইতে প্রশ্ন করবেন, তারা বলবে বিপদে আছি, আমরা তো দৃশ্যমান, বাকি অদৃশ্যমান আমাদের কাজ করতে দিচ্ছে না। কোনো কোনো উপদেষ্টা যদি কেউ থেকে তাহলে পলিটিক্যাল পার্টিগুলি, আমি জানি না অদৃশ্যমান আসলে আছে কিনা, উনি যেটা বলছেন টকশোর পরে আমি ওনাকে বলবো না, আমি তো জানি না। অদৃশ্যমান যদি থেকে তাহলে পলিটিক্যাল পার্টিগুলি, মনে করেন যে আপনি বললেন না, ঠিক আছে, আরেকজন তো বলবে। সরকার আপনারা চালাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এই সরকারে আমরাও শুনবো। হ্যাঁ, এই সরকারে তো দলগুলোর সহযোগিতা আছে, এবং যারা সরকারে আছে বিভিন্নভাবে দলগুলোর সাথে নানানভাবে পরিচিত, তাই না? ফয়েজ ভাই সাংবাদিক হিসেবে আমার সাথে আগে থেকে যোগাযোগ ছিল, রবি ভাইয়ের সাথে যোগাযোগ ছিল, এরকম আরও যারা ফয়েজ ভাই আছে এই সরকারে, যোগাযোগ থাকা বা তথ্য মোটামুটি আসে। তো আমি কি বলেছি? আমি বললাম যে সরকারের কেউ কেউ হয়তো ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, যার একটি উদাহরণ আমি দিয়েছি যে আমি সরকারের উপদেষ্টাদেরকে, এমনকি নির্বাচন কমিশনকে আমি জানিয়েছি যে এইবার আওয়ামী লীগ যারা পদধারী নেতা ছিল, তারা ভারতীয় নির্দেশনায় স্বতন্ত্র লীগ রূপে স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্ল্যান করছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই সকল আওয়ামী লীগের নেতারা তারা কি আসলে এমপি হইতে চায়, নাকি তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়? এই যে পদধারী নেতারা কয়জন আসলে ক্ষমা চেয়েছে জনগণের কাছে? নিশ্চয়ই এমন আওয়ামী লীগ নেতাদের নাম তালিকা আপনার কাছে আছে, আপনি সরকারকে দেন, ফয়েজ ভাইকে দেন, তারা ব্যবস্থা নিক। আওয়ামী লীগের নেতারা যারা নির্বাচন করতে চায়, আপনি তো মোটামুটি এখন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে, আমি গোয়েন্দা সংস্থার সাথে যাদের সাথে যোগাযোগ আছে, আমাদের সাথে যোগাযোগ করে আমি বলেছি, তারা আমাকে নিজেই বলেছে যে মোটামুটি তারা লিস্ট করেছে 60 জন এরকম প্রস্তুতি গ্রহণ করছে। হয়তো গোয়েন্দা সংস্থা অনেক তথ্য পায়নি, প্রশাসন অনেক তথ্য পায়নি, সরকার পায়নি, কিন্তু আমি যতটুকু বুঝতেছি তারা মোটামুটি অনেকগুলো আসনে তারা নির্বাচন করবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সেটি হলো নির্বাচনকে বানচাল করা। এখন আপনি নির্বাচনে যদি নির্বাচনে অংশ না নিয়ে, প্লিজ লেট মি ফিনিশ, নির্বাচনে অংশ না নিয়ে আপনি এমনিতে মাঠে নেমে মারামারি করে নির্বাচন বানচাল করতে পারবেন না। সুতরাং প্ল্যানটা হলো যে আমি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে ঢুকবো,
ঢুকে আমি নির্বাচনকে বিতর্কিত করব। নির্বাচনের 2-3 দিন আগে আমি সারা বাংলাদেশে হরতাল দিব, মারামারি করব। এবং যারা আওয়ামী লীগের পদধারী নেতারা নির্বাচনে দাঁড়াবে, ছাত্রলীগের নেতারা পালিয়ে আসে না, যুবলীগ পালিয়ে আসে না, এরা তখন প্রকাশ্যে চলে আসবে। এবং তখন নির্বাচন যদি কোনো ধরনের সংকট বা ঝামেলা হয়, তাহলে নির্বাচন রাশেদ কমিশনকে তারা খানের অভিযোগ দিতে পারবে। প্রার্থী হিসেবে মূল ঝুঁকি কি? এবার যারা আপনার প্রশ্নের উত্তর দিই যদি আসবেন, সময় থাকে। খুব সংক্ষেপে 30 সেকেন্ড দিতে পারি আমি। অবশ্যই ঝুঁকি আছে। জি। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, বাংলাদেশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট আমরা সৃষ্টি করেছি। আমি নিজে 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি এবং আমার বক্তব্য ছিল কি, এটা কি কারোর বাপের রাষ্ট্র? অর্থাৎ আমার নামে মামলা দেওয়া হয়েছিল, আমি শেখ হাসিনাকে কটূক্তি করেছি। তার মানে কি আমরা কি আওয়ামী লীগের কাছে টার্গেট না? ফয়েজ ভাইরাও টার্গেট, রবি ভাইরাও টার্গেট। অর্থাৎ যারা আমরা পরিচিত, টকশো করি বা সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনে, এরকম বা ভারতীয় আধিপত্য, 10 সেকেন্ড, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যারা কথা বলি, 1 নম্বর উসমান হাদি, এরকম 2 নম্বর 3 নম্বর, এরকম আমরা অনেকে টার্গেটেড। সুতরাং সরকারের উচিত আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যথায় বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে না।